গোল্ডেন মনির 18 দিনের রিমান্ডে অস্ত্র মাদক ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় 3 মামলা। দেশে করোনায় একদিনে আরো 38 জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার, স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান জরিমানা। অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তা কর্মচারীরা জাতীয় বেঈমান, মন্তব্য হাইকোর্টের, তালিকা দেওয়ার নির্দেশ। বাদামতলীতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান, হাজী সেলিমের দখলে থাকা প্রায় 3 একর জমি উদ্ধার। এবং বঙ্গবন্ধু টি-20 কাপ চলাকালে মেডিকেল প্রতিনিধি পাঠাবে উইন্ডিজ, প্রেসিডেন্টস কাপের সুরক্ষা নীতিতে সন্তোষ। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছে পুরো খবরে। অস্ত্র বিশেষ ক্ষমতা আইন এবং মাদক মামলায় মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের মাত্র 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দেন। আর মাদক মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এই সময় অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন মিয়া 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এই 2 মামলায় রিমান্ড একই সঙ্গে চলবে। আর মাদক মামলায় আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে সকালে গোল্ডেন মনিরের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় ওই 3টি মামলা করে র্যাব, সেই সাথে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে নগদ 1 কোটি 9 লাখ টাকা, 10 দেশের 9 লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা, 8 কেজি স্বর্ণ, বিদেশি মদ এবং বিদেশি অস্ত্র জব্দ করা হয়। এছাড়া মনিরের অনুমোদনহীন 3 কোটি টাকা মূল্যের বিলাসবহুল 5টি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরের 1050 কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে র্যাব। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 28 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6388 জনের। 117টি ল্যাবে 24 ঘন্টায় 13,870 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2060 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.85%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,47,341 জনে। সুস্থ হয়েছেন আরও 2076 জন। এ নিয়ে মোট সুস্থ 3,62,428 জন। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে স্বাস্থ্যবিধি নিশ্চিতে 4র্থ দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার রাজধানীর 10টি স্পটে অভিযান চালিয়ে 85 জনকে প্রায় 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে করোনা ঠেকাতে নো মাস্ক নো সার্ভিস বিষয়টি পূর্ণাঙ্গ বাস্তবায়নের উপর জোর দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বেলা 1:45 পুরান ঢাকার চকবাজার মোড় ও তার আশেপাশের গলিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘোরাফেরা করছে অসংখ্য মানুষ। সিংহভাগের মুখেই নেই মাস্ক, মানছেন না সামাজিক দূরত্ব। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়েই সবাই ছোটে মাস্কের দোকানে। 2-1টা দোকানে জরিমানা বা 2-1 জনকে জরিমানা করার সাথে সাথেই দেখা যায় ওই এরিয়াতে আমরা মুভ করতে থাকি, বেশিরভাগ দোকানেই মাস্ক পরা অবস্থায় পাওয়া যাবে জনসাধারণকে, কারণ তারা তখন খবরটা পেয়ে যায়, খবর পেয়ে সচেতন হয়ে যায়। এটা আসলে ঠিক না, কারণ ব্যক্তিগত পর্যায়ে আসলে সবারই সচেতন থাকা উচিত, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয় বেশ কয়েকজনকে। রাজধানীর মোট 10টি স্পটে রবিবার পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণের এক অনুষ্ঠানের তথ্য প্রতিমন্ত্রী বলেন, করোনার প্রকোপ ঠেকাতে হলে নো মাস্ক নো সার্ভিস বিষয়টি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আমরা যাতে সকলেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মাস্ক পরিধান করি, এই কর্মসূচির মধ্য দিয়ে
আমাদের সমগ্র দেশে আমাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাব সারা দেশে এই কর্মসূচিটি যাতে সকলেই মিলে আমরা পালন করি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে নগরবাসীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠন। আমরা চাইব বাংলাদেশের সকল সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো যেন অনুপ্রাণিত হয়ে তারাও যেন নিজ নিজ ক্ষেত্রে স্বক্ষেত্রে তাদের প্রোগ্রাম নেন। আসন্ন শীতে করোনার প্রকোপ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিতের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরার দায়ে মৌলভীবাজারে শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে মৌলভীবাজার শহর সহ বিভিন্ন উপজেলায় সকাল থেকে একযোগে 20টি স্থানে চলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাস্ক না পরায় 393টি মামলায় 93,390 টাকা জরিমানা করা হয়। পরে শহরের কুসুমবাগ এলাকায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবারের শীতে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন। জনসচেতনতায় আগামী 1 সপ্তাহ এই অভিযান চলবে। সেকেন্ড ওয়েভ নিয়ে আবার সচেতন করার জায়গায় কাজ করেছি এবং আজ থেকে একযোগে আমাদের গত সপ্তাহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং আজকে একযোগে 20টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ রয়েছে 309টি। প্রায় 2 কোটি মানুষের জন্য এত কম আইসিইউ দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া করোনা মোকাবিলায় প্রতি জেলায় 10টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেওয়া হলেও চালু হয়নি একটিও। জরুরি ভিত্তিতে আইসিইউ বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শীতের প্রকোপ শুরু না হতেই বাড়ছে করোনা সংক্রমণ। ঢাকায় আইসিইউ বেডের চাহিদাও বাড়ছে, অথচ ঢাকার সরকারি 10টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে 117টি, বেসরকারিতে 192টি। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের 16টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 10টি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 16টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগী ভর্তি। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে দ্রুত আইসিইউ বেড বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে, সংক্রমণের সংখ্যাও বেড়ে যাচ্ছে গত 1-2 সপ্তাহ যাবৎ। করোনার ওয়েভ যদি একটু বেড়ে যায় তাহলে আসলে আমাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে লোকজন বেশি আইসিইউর শরণাপন্ন হবে। আমাদের জনসংখ্যা অনুপাতে আইসিইউর বেডের সংখ্যা অবশ্যই অপর্যাপ্ত। যেখানে আইসিইউ ভালোভাবে চলছে সেখানে বেডের সংখ্যা দ্বিগুণ ত্রিগুণ, সেখানে 1 জন বা 2 জন বা 3 জন প্রশিক্ষিত চিকিৎসক, প্রশিক্ষিত নার্সের অধীনে যারা কম প্রশিক্ষিত সেই চিকিৎসক এবং নার্সদের দিয়ে আইসিইউ চালানো যায়। এভাবে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনার জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে। সরকারের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে 10টি করে আইসিইউ সেই শয্যা সংখ্যা করার জন্য সেরকম প্রজেক্ট এবং টাকা অনুদানও দেওয়া হয়েছে, কিন্তু এই কাজগুলা ধীর গতিতে হচ্ছে এবং এইগুলো আসলে দ্রুত বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয় অধিদপ্তর একযোগে কাজ করতে হবে। ইচ্ছা করলে আমি এখন 6 মাস 1 বছর ট্রেনিং দিয়ে একজন অ্যানেস্থেসি তৈরি করার মতো সুযোগ আমার হাতে নেই, আর স্পেশালিস্ট বানানো তো অবশ্যই কঠিন কথা। সেই জন্য সব দিক বিবেচনা করে আমাদের আইসিইউ বেড বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে বেশিরভাগ কোভিড রোগী সাধারণ চিকিৎসাতেই সুস্থ হন। 18 থেকে 20% রোগীকে হাসপাতালে যেতে হয়, 5% লাগে আইসিইউ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার দ্বিতীয় ধাপও ঠেকানো সম্ভব। জনগণকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটাই সরকারের মূল চেষ্টা। দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 3টি সেতু এবং একটি চত্বর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেছেন। যোগাযোগ উন্নত হলে আর্থসামাজিক ব্যবস্থা উন্নত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার।
মাগুরার মধুমতি নদীর ওপর এলাংখালী ঘাটে নির্মিত হয়েছে ৬০০ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ওপর নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু, যার দৈর্ঘ্য ৫৭৬ মিটার। যশোরের অভয়নগরে যশোর খুলনা সড়কে ভৈরব নদীর ওপর নির্মিত হয়েছে ৭০২ মিটার সেতু। গণভবন থেকে ভার্চুয়ালি এই ৩টি সেতু ও পাবনা শহরে একটি চত্বরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে তার সরকারের পরিকল্পনা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত যোগাযোগের ভূমিকা। একটা পর একটা সেতুগুলি যে হচ্ছে এর ফলে কিন্তু আর যা যোগাযোগটা আরও উন্নত হবে। তার ফলে আপনি কৃষি পণ্য বলেন, মৎস্য বলেন, অন্য যে কোনো পণ্য বাজারজাত করা এবং সেগুলি মানুষের জীবন জীবিকা সহজ হয়ে যাওয়া সেটা সহজ হবে। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে রফিকুল ইসলাম বকুলের বীরত্ব এবং আওয়ামী লীগের দুঃসময়ে তার সাহসিকতা ও অবদান এখনও স্মৃতিতে অম্লান হয়ে আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন দেশে অর্থ পাচারে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম জানতে চেয়েছে হাইকোর্ট। 17 ডিসেম্বরের মধ্যে এই তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অর্থ পাচারকারীরা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছে হাইকোর্ট। তারা বলেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় যারা অর্থ পাচার করছে তাদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারী। তারা দেশের শত্রু, দেশের সঙ্গে বেঈমানি করেছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি নাজমুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দিয়েছেন। মানি লন্ডারিংয়ে দুর্নীতি রোধ করতে হবে বলে মন্তব্য করে হাইকোর্ট। অবৈধভাবে কোনো লেনদেন করা যাবে না বলেও মন্তব্য উচ্চ আদালতের। পাচারকারীরা দেশের শত্রু, দেশ জাতির শত্রু। আদালত একটি সুমোটো রুল ইস্যু করেছেন এবং আরও গুরুত্বপূর্ণ একটা হলো যেটা হলো ইনজাংশন দিয়েছেন, নিষেধাজ্ঞা, যে লন্ডারিং মানি যে টাকাগুলি পাচার হবে এখন থেকে সেই মামলাগুলি পাচারের উপর টোটালি নিষেধাজ্ঞা দেওয়া হলো। কানাডাতে একটা বেগমপাড়া আছে, সেখানে রাজনীতিবিদের চেয়ে সরকারি কর্মচারীরাই বেশি বাড়ি করেছেন। সেই প্রসঙ্গে আসলে মহামান্য হাইকোর্ট যে সুমোটো বিষয়টা দিচ্ছেন যে কারা বাড়ি করেছেন, সেই সরকারি কর্মচারী কারা, রাজনীতিবিদ কারা। করোনার কারণে এবার সীমিত পরিসরে হবে মহান বিজয় দিবস উদযাপন। বাতিল করা হয়েছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ। স্বাধীনতার 49 বছরে এই প্রথম প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ বাতিল করা হলো। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মহান বিজয় দিবস 2020 উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এই তথ্য বিবরণীতে জানানো হয়, এবারের বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত জানতে চাইলে জনস্বাস্থ্যের বিষয়ে বিবেচনায় রেখে আয়োজন সীমিত পরিসরে রাখার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। কুচকাওয়াজ বাতিল করা ছাড়াও দেশব্যাপী বিজয় দিবসের সব আয়োজনই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি আলোচনা থেকে আরও জানানো হয়, বিজয় দিবস উদযাপন বিষয়ক যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সম্প্রতি বাসে আগুন দিয়ে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেয়ায় আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে সব দলের অধিকার রয়েছে, কিন্তু কর্মসূচির নামে শান্তি এবং স্বস্তি বিনষ্টের অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিকল্পনা তা এগিয়ে চলছে। আপনারা জানেন, ঢাকার সাথে কক্সবাজারের সম্প্রতি বাসে আগুন দেওয়ার মাধ্যমে আবার তারা ফিরে গেছে জ্বালাও পোড়াও রাজনীতি। অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায়, তাদের প্রার্থীকে ভোট না দেওয়ায় আবার আগুন সন্ত্রাস তারা এই পথে চলছে। বুড়িগঙ্গার তীর রক্ষায় আবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। রোববার সকাল 10টার দিকে রাজধানীর বাদামতলী এলাকায় এই কার্যক্রম চালায় BIWTA। উচ্ছেদ অভিযানে ঢাকার 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা নবাববাড়ির ঘাট থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত প্রায় 3 একর জমি দখলমুক্ত করা হয়। গুড়িয়ে দেওয়া হয়েছে বাঁশ এবং ট্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ফলের দোকান। BIWTA এর যুগ্ম পরিচালক গুলজার আলী জানিয়েছেন, দখলদার যেই হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না। পাশাপাশি আর যেন কেউ দখল করতে না পারে সেজন্য মনিটরিং বাড়ানো হবে। এর আগে 2019 সালের জানুয়ারিতে একই জায়গায় উচ্ছেদ চালায় BIWTA। আগামী 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসবে। সেতু কর্তৃপক্ষ টার্গেট বিজয় দিবসের আগেই 6.15 কিলোমিটারের পুরো সেতু দৃশ্যমান করা। তবে সব স্প্যান বসলেও বাকি থেকে যাবে সেতুতে রোড এবং রেলওয়ে স্ল্যাব স্থাপন। 2021 সালের ডিসেম্বরে সেতু উদ্বোধন করতে অন্য যে কোনো সময়ের চেয়ে কাজের গতি বাড়ানো হয়েছে। কুয়াশায় আচ্ছাদিত পদ্মা, বর্ষা শেষে শান্ত স্থির নদীর বুকে সগৌরবে দাঁড়িয়ে কোটি মানুষের স্বপ্নের সেতু। গেল কয়েকদিনের আবহাওয়া যেন পদ্মা নদীর মতোই আনপ্রেডিক্টেবল। শীতের আগমনের মধ্যেই ঝরছে বৃষ্টি, সাথে কুয়াশা। নদীর বুকে তাই দৃষ্টিসীমা বেশ সীমিত। তবে সীমিত দৃষ্টিসীমার মধ্যেও চোখে পড়ে হাজারো শ্রমিকের কাজে মুখর পদ্মা পার। শনিবার সবশেষ 38তম স্প্যান বসায় দৃশ্যমান সেতুর 6.25 কিলোমিটার। আর মাত্র 450 মিটার হলেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। আমরা 2021 সালের 30 জুন পর্যন্ত টাইম দিয়েছি। এরপরে যে এক্সটেনশন লাগবে তারা এখনও চায় না। এটা কী লাগবে এটা এখনও বলে, আমরা সেটা শুনতে রাজি না। ফলে বাট আমরা তো বুঝি সব কিছু, তো কোভিড টোভিড আসার পরে এক শিফটে কাজ হতে পারে নাই। আর পার্টিকুলারলি এই বছর নদীর বিহেভিয়ারটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। আগামী বছরে বিজয়ের 50তম বর্ষে পদার্পণ করবে বাংলাদেশ। তাই 2021 সালের 16 ডিসেম্বরের আগেই পদ্মা সেতু চালুর টার্গেট সেতু কর্তৃপক্ষের। আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানো সম্ভব হলেও বাকি থেকে যাবে রেলওয়ে এবং রোডে স্ল্যাব নির্মাণের কাজ। পাশাপাশি সুপার টি গার্ডার নির্মাণের কাজও বাকি থেকে যাবে। তবে পদ্মা সেতুতে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় কাজের যে গতি বেড়েছে তাতে আশা করা হচ্ছে 2021 সালের ডিসেম্বরের মধ্যেই খুলে দেওয়া সম্ভব হবে পদ্মা সেতু। শুক্রবার পর্যন্ত সেতুর 2917টি রোডে স্ল্যাবের মধ্যে বসেছে 1239টি, আর রেল স্ল্যাব 2965টির মধ্যে 1848টি বসানো হয়েছে। জাজিরা প্রান্তের 234টির মধ্যে 33টি সুপার টি গার্ডার বসানো বাকি, আর মাওয়া প্রান্তে 204টির মধ্যে বসানো হয়েছে 95টি। ব্রিজের তল সাইড দিয়ে যেখান দিয়ে রেলওয়ে যাচ্ছে সেখানেও স্ট্রিজার বসাতে হবে। এখানেও আবার একটা জিনিস হচ্ছে যে রেলওয়েটা কাজ স্ট্রিজার না বসালে রোডে বসানো যাবে, কারণ ওইখানে ঢুকতে পারবো না। নিচে দিয়ে যেখানে যাচ্ছে উপর দিয়ে ঢুকতে হয়, তো উপরে একবার বসায় ফেললে নিচে ঢুকতে পারে না। ফলে একটার সাথে একটা রিলেটেড। সেতু বিভাগ জানায় 30,193 কোটি টাকার এই প্রকল্পের এখন পর্যন্ত কাজের অগ্রগতি 82%। নদী শাসন 75 ও মূল সেতুর কাজ হয়েছে 91%। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দেশ। প্রথমবারের মতো 9টি উপজেলার 12 লাখ মানুষ পাচ্ছেন স্বাস্থ্য পরিচয় পত্রের ডিজিটাল কার্ড। আগামী বছরের মধ্যে কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহণকারী 3.5 কোটি মানুষ পাবেন এই কার্ড। আর কার্ড অনুসারে রোগীর তথ্য সংরক্ষণ করে স্বাস্থ্যসেবা উন্নয়নে নানান পদক্ষেপ নিতে পারবে সরকার। সারা দেশে কমিউনিটি ক্লিনিক আছে 13,812টি। এসব ক্লিনিকে প্রতিদিন সেবা নেন হাজারো মানুষ। বিনামূল্যে 27 ধরনের ওষুধ পান তারা।
দেশে প্রথমবারের মতো কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহীতাদের জন্য চালু হলো স্বাস্থ্য পরিচয়পত্র। টুঙ্গিপাড়া, মিঠামইন, চকরিয়া সহ ৯ উপজেলার ২৫৭টি কমিউনিটি ক্লিনিকের অধীনে ১২ লাখ মানুষকে ডিজিটাল কার্ড দেয়া শুরু হয়েছে। এতে সংরক্ষিত থাকবে রোগীর যাবতীয় তথ্য। এ থেকে প্রতিদিন জানা যাবে রোগীর সংখ্যা, এলাকা, রোগের নাম ও কী ওষুধ ব্যবহার হলো তার তথ্য। যে কোনো সেবা নিতে গেলে পরবর্তীতে এই হেলথ আইডি কার্ডটা তাদের ওই সেবা কেন্দ্রে প্রদর্শন করতে হবে। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কমপ্লেক্স বা যে কোনো হাসপাতাল পরবর্তী পর্যায়ে। রোববার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এর মধ্য দিয়ে গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও গতি পাবে। হেলথ কার্ডের মাধ্যমে একটি ব্যক্তির স্বাস্থ্যসেবার সমস্ত ইনফরমেশনগুলো, প্রয়োজনীয় যে ডাটাগুলো সেখানে থাকে এবং তাকে সেবা দিতে ডাক্তারদের সুবিধা হয় এবং সে নিজের সম্বন্ধেও সে জানতে পারে। কাজে এই আইডি হেলথ কার্ডের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। স্বাস্থ্য সেবাকে আরও বেশি আমরা এফেক্টিভ করতে পারবো, কার্যকারী করতে পারবো এই আইডি কার্ডের মাধ্যমে। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানালেন, তৃণমূলের স্বাস্থ্যসেবার পরিসর বাড়াতে কমিউনিটি ক্লিনিকের নতুন মডেল বাস্তবায়ন করা হচ্ছে। আমরা চাচ্ছি যে এর এই সমস্ত কার্যক্রমের সাথে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা। ইতিমধ্যে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আমি মনে করছি আরও ইফেক্টিভলি করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২০২১ সালের মধ্যে দেশের ৫,০০০ কমিউনিটি ক্লিনিকে চালু হবে ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ব্যাংকগুলোর ওপর সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জারি করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকও সতর্ক করেছে ব্যাংকগুলোকে। নির্দেশনার পর অনলাইন লেনদেন ব্যবস্থা এবং এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রাখছে অনেক ব্যাংক। চলতি বছরের আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য আসে বিগল বয়েজ নামে একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। এই আশঙ্কায় ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পর এবার নির্দেশনা এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নিয়ে চিঠি দেয় ব্যাংকগুলোকে। চিঠিতে বলা হয়, উত্তর কোরিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। এখন তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাকিং করতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকও হ্যাকিংয়ের বিষয়ে দেশের ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলেছে। বিভিন্ন ব্যাংকগুলোকে তাদের বিশেষ করে বুথ ট্রুথ যেখানে আছে এটিএম বুথ ট্রুথে সতর্কতা থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যারা হ্যাকার গ্রুপ বা যারা তথ্য সংগ্রহ করতে চায় তারাও তো সবসময় তৎপর থাকে। সুতরাং এই সবসময় তৎপরের সাথে আমাদেরও সবসময় তৎপর থাকতে হবে। তাহলে না আমাদের সমস্ত তথ্য থেকে, গোপন তথ্য থেকে শুরু করে সবকিছুই যাতে আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারি। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে, সতর্কতার অংশ হিসেবে এটিএম বুথ সহ অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই বিষয়ে গ্রাহকদেরও জানিয়ে দেওয়া হচ্ছে মোবাইলে SMS এর মাধ্যমে। 3 শিফটে আমাদের 24 আওয়ার্সই কার্ডের ব্যবস্থা আছে এটিএমে, এবং তাদেরকে বলেছি যে কোনো যদি তারা কোনো সন্দেহজনক কিছু লক্ষ্য করে এটিএম বুথে কোনো ইউজারের ক্ষেত্রে তারা যেন দ্রুত আমাদেরকে ইনফর্ম করে। সুইফটের ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্ট্রং অ্যাক্সেস কন্ট্রোল দিয়েছি এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মাধ্যমে কিন্তু একজন ইউজার সুইফটে অ্যাক্সেস করতে পারে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা $8,10,00,000 চুরি করে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 1 ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ৪৫তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল আইসিসিসি সম্মেলন। বাংলাদেশ, চীন, জাপান, ভারত সহ 14টি দেশের কোয়ালিটি কন্ট্রোল অ্যাসোসিয়েশন এতে অংশ নেবে। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই কথা জানিয়েছেন। বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের এই আয়োজনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন ব্যাপী এই সম্মেলনে লিন ম্যানুফ্যাকচারিং, ক্রস ফাংশন ডিপ্লয়মেন্ট, সৃজনশীলতা ব্যবস্থাপনা এবং সৃজনশীলতার মাধ্যমে ব্যবসায় উৎকর্ষতা অর্জন বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
শিল্প, বাণিজ্য এবং ব্যবসা প্রশাসনে কোয়ালিটি চর্চার মাধ্যমে সফলতা অর্জনের লক্ষ্যে 1962 সালে আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বের 72টি দেশে এই সার্কেলের কাজ চলছে। পেনসিলভানিয়াতেও আইনি লড়াইয়ে হারলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের প্রমাণ না মেলায় আদালতে খারিজ হয়ে গেছে ট্রাম্প শিবিরের মামলা। এরপরও বাইডেনের জয় ঠেকাতে একের পর এক চাল চালছে ট্রাম্প শিবির। আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারের। মিশিগানের ইলেকটোরাল বোর্ডের কাছে চূড়ান্ত ফল ঘোষণার সময় 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেছে রিপাবলিকানরা। ভোট জালিয়াতির প্রমাণ খুঁজতে নিরপেক্ষ পর্যবেক্ষণের দাবি তাদের। ট্রাম্প শিবিরের এই আবেদনও খারিজ করে দিয়েছে মিশিগান কর্তৃপক্ষ। তারা জানায়, ফল ঘোষণার বিলম্ব করা বা অডিটের অনুমতি দেওয়ার আইন নেই। এর আগে শুক্রবার মিশিগানের গভর্নরের সাথে বৈঠকে ফল পরিবর্তনের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই আবেদন খারিজ করে মিশিগান কর্তৃপক্ষ জানায়, বাইডেনের জয় মেনে না নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বাইডেনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বিসিবির সুরক্ষা নীতি পর্যবেক্ষণে বঙ্গবন্ধু টি-20 কাপ চলাকালে মেডিকেল প্রতিনিধি পাঠাবে উইন্ডিজ বোর্ড। বিসিবি প্রেসিডেন্টস কাপের আলোকে পাঠানো সুরক্ষা নীতিতে সন্তুষ্ট হয়েছে তারা। তারপরেও সরেজমিনে দেখতে চায় কর্তারা। ক্যারিবীয়দের এক টেস্ট কমানোর আবেদনে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে সফলভাবে সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড় বড় ব্যানারে ছেয়ে গেছে গ্যালারি, রং লাগতে শুরু করেছে দেয়ালে দেয়ালে। বিশ্রাম নেই মাঠ কর্মীদের। উইকেট আউটফিল্ডের কাজও শেষের পথে। মূল ভেন্যুর উল্টো পাশে ক্রিকেটাররাও প্রস্তুত হচ্ছেন। 5 দলের আয়োজন যেন হার মানায় বিপিএল-কেও। বায়োবাবলের সুরক্ষা নীতি নিয়ে সতর্ক থাকতে হচ্ছে। সামনে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আগে কোনো ভুল করা চলবে না। সেই শিক্ষা এখান থেকে নিতে হবে। প্রমাণ করতে হবে বিসিবি প্রস্তুত সফলভাবে সিরিজ আয়োজনে। দিনক্ষণ ভেন্যু চূড়ান্ত হলেও ক্যারিবিয়ানরা চাইছে নিশ্চয়তা। টি-20 কাপ চলাকালে মেডিকেল টিম পাঠিয়ে দেখে নিতে চায় বিসিবির সুরক্ষা প্রোটোকল। আমাদের হেলথ প্ল্যান পাঠিয়েছি, তো এরপরেও তারা এখানে এসে দেখবে, নিজেরা সরজমিনে এসে এটা দেখবে কিভাবে করা হচ্ছে। তো সেই জন্যই এটা হয়তো তারা আসবে, হয়তো আমাদের টুর্নামেন্টের মধ্যেই আসতে পারে। তারা যাওয়ার পরে তারা যে রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয়, তারপরে তারা সিদ্ধান্ত নেবে তারা আসবে। তো এখনও মোটামুটি পজিটিভই আছে, তারা আসতে চাচ্ছে। টানা খেলা আর কোয়ারেন্টিনের কথা মাথায় রেখে একটা টেস্ট কম খেলতে চেয়েছে উইন্ডিজ বোর্ড। সেই সিদ্ধান্ত চলে আসবে দ্রুত। কেউ করোনা আক্রান্ত হলে কি হবে, আইসোলেশন হবে কোথায়, আবার অনুশীলনের ব্যবস্থায় কি কি সতর্কতা থাকবে, সেই সব দেখতে আসবে উইন্ডিজ মেডিকেল টিম। দেখেছেন আমরা একটা প্রেসিডেন্ট কাপ করেছি আমরা, তারপরে এখন একটা বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট হতে যাচ্ছে, এটাও প্ল্যানের মধ্যে ছিল। এগুলোর রিজনটা হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে ধাবিত হচ্ছি। মানে এগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে আমরা যেগুলো আমাদের এখানে যেগুলো হোম সিরিজ ছিল, যেটা আমি এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজটা পড়ছে, তারপর পরবর্তী আরও খেলা আছে। 7 জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রাখার কথা রয়েছে ক্যারিবিয়ানদের। তার আগে মেডিকেল টিমের রিপোর্টটি হবে গুরুত্বপূর্ণ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে রোমাঞ্চকর লড়াই। এনফিল্ডে লেস্টারের চ্যালেঞ্জ নেবে লিভারপুল। ম্যাচ শুরু হবে রাত 1:15টায়। বিশাল এক মাইলফলক সামনে রেখে ঘরের মাঠে নামবে ক্লপের দল। লেস্টারের বিপক্ষে হার এড়াতে পারলে নতুন ক্লাব রেকর্ড করবে অলরেডস। টানা 64 ম্যাচ ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ড 1981 সালে এনফিল্ডে টানা 63 ম্যাচ না হেরে মাইলস্টোন গড়েছিল লিভারপুল। সেবারও লেস্টারের কাছে হেরেই জয়যাত্রা শেষ হয়। ফক্সদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ। লিভারপুলকে হারাতে পারলে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। করোনা আক্রান্ত হয় অলরেড স্কোয়াডে নেই মোহাম্মদ সালাহ। এদিকে রাতে সেরিয়ার শীর্ষ দল এসি মিলান মাঠে নামবে। লড়বে নাপোলির বিপক্ষে। মিলানকে হারিয়ে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে নাপোলির। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।